তিনি যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা। প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে এরকম একজন শাব্দিক লোক ছিলেন, যে স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন, এবং সেই স্বপ্নকে অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য তিনি জনগণকে উদ্বুদ্ধ করতে পারতেন। এবং সেটাই তিনি করেছিলেন। মাত্র 3.5 বছরের মধ্যে তিনি গোটা বাংলাদেশকে আপনার একটা কর্মচক্রে নামিয়ে দিয়েছিলেন। আর সেই 5 বছরের ভয়াবহ দুঃশাসনের পরে আমাদের শুরু করে, এবং আপনার দুর্ভিক্ষ, ফেলিয়ার, সবকিছু মিলিয়ে কিন্তু জিয়াউর রহমান ওটা চেঞ্জ করে দিয়েছেন। আজকে ডক্টর ইউনূসের কথা তার এবং আশা, আমরা একটা পলিটিক্যাল আপহিভালের মধ্যে আছি। আর আমাদের আনফর্চুনেটলি 15 বছরের রাজনৈতিক যে বিভাজন সৃষ্টি করা হয়েছে, এই বিভাজন ফলে আপনার আমাদের কেন জানি না রাজনৈতিক দলগুলো বলেন, মিডিয়া বলেন, সাধারণ মানুষের মধ্যে মানে অবিশ্বাস তৈরি হয়েছে। সেই অবিশ্বাসটাকে দূর করা দরকার। আমার কাছে এখন যেটা মনে হয় যে এখন আসলে বাংলাদেশ সবচেয়ে বেশি যেটা দরকার, মানুষের মধ্যে আস্থা স্থাপন করা আর আপনার প্রতিষ্ঠানের প্রতি এবং আপনার নেতার প্রতি, রাজনৈতিক দলের প্রতি, তার নিজের প্রতি সেই আত্মবিশ্বাস তৈরি করে আপনাকে সামনে এগোতে হবে। এটা কিন্তু আমরা খুব বড় কাজ। আমরা দেখবেন, আমার খুব দুঃখ হয়, কষ্ট হয় যখন আমি দেখি আমাদের সমস্ত মিডিয়া, আমাদের দেশের মিডিয়াগুলো, তারা আপনার সারাক্ষণ আপনার নেগেটিভ ওয়েতে যাওয়া যায়। আমি এটা আগে আপনার সঙ্গে আমি কথা বলেছি যে না, এটা তো একটা আপনার কালচারের ব্যাপার। আচ্ছা, আপনার মুহূর্তের মধ্যে একটা মানুষ বা একটা দল পরিবর্তন হয়ে যায় না, তাই না? 15 বছরে আমাদের শাসন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, অবিশ্বাস সৃষ্টি করেছে, আপনার প্রতিষ্ঠানের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করেছে। এগুলোই কিন্তু আজকের এই আপনাদের যেটা ঘটছে সেগুলো। আবার এর মধ্যে আপনাদের অনেক কিছু এসছে বিভিন্ন বাইরে থেকে, বিভিন্ন মিডিয়া দিয়েই আপনার একটা প্রচারণা, নেগেটিভ প্রচারণা চলে। হ্যাঁ, নেগেটিভ প্রচারণাটা মারাত্মক ব্যাপার, যেটা আপনি আগেও বলছিলেন। এমনকি মানুষের মধ্যে একটা সাংঘাতিক রকমের আস্থার অভাব দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে সময় মতো ইলেকশন হবে কিনা। আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই ইলেকশন হবে। এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে ওই কথাগুলো বলছিলাম, আপনাকে এগুলোকে একটু ভিন্নভাবে দেখতে হবে। ইস্যুটাকে ভিন্নভাবে দেখতে হবে। যে অবিশ্বাস মানুষের মধ্যে তৈরি হয়েছে, সে অবিশ্বাস সৃষ্টি দূর করে বিশ্বাস সৃষ্টি করার জন্য এটা আপনাকে কাজ করতে হবে। সেগুলোর জন্য আপনাকে সেভাবে এগোতে হবে। আমরা এখন যেটা দেখছি, একটা জিনিস আমি কনভিন্স যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন করতে চান। এই ব্যাপারে তিনি খুব দৃঢ় চিত্ত সহযোগ করছেন, এবং বিশেষ করে আমাদের দলের একটি চেয়ারপারসন তারা আমার সঙ্গে মিটিং এর পরে এটা আপনার নিশ্চিত হয়ে গেছে। এবং আমি যতটুকু আমার দৃষ্টি থেকে আমি দেখি যে রাজনৈতিক দলগুলো জানে নির্বাচন হবে, প্রতিষ্ঠান যেগুলো স্টেক হোল্ডার্স, তার সেনাবাহিনী, অ্যাডমিনিস্ট্রেশন, তারাও জানে যে নির্বাচন হবে। কিন্তু একটা জিনিস আমাকে সব মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু একটা সরল সহজ ব্যাপার নাই। এটা সবসময় একটা জটিলতার মধ্যে পড়েছে, আবদ্ধের মধ্যে পড়েছে, এবং যে কোনো কারণেই হোক আমাদের শত্রুরা তারা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চেয়েছে। এখন যে প্রবণতাটা এটা করে যাওয়া আছে, সেটা এনার্জি তৈরি করা, মব ভায়োলেন্স, আপনার বিরুদ্ধে আক্রমণ করো, ওর বাড়ি ভাঙিয়ে দাও, ওর ফ্যাক্টরি পুড়িয়ে দাও, এইটা আপনার একটা ভয়ঙ্কর ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না। এটা আপনার এইবারের পরে আমি দেখতে পাচ্ছি যে খুব পরিকল্পিত ভাবে কোন একটা পক্ষ থেকে এই কাজগুলো করানো। বাংলাদেশের স্থায়িত্বতে বিশ্বাস করে না, স্থিতিশীলতাতে বিশ্বাস করে না, যা বাংলাদেশ একটা নিজের পায়ে নিজের দ্বারা শক্ত করে সেটা চায় না, তারা এই অস্থিরতা সৃষ্টি করতে চায়। আর এবার ইউনিটি তৈরি হয়েছে। আপনার 5ই আগস্টের পরে ছাত্র জনতা, সেনাবাহিনী, এটা একটা ব্যবসায়ী সকলের মধ্যে একটা আপনার অত্যন্ত একটা সুন্দর একটা আপনার একটা ঐক্য তৈরি হয়েছিল, একটা সহৃদয়তা তৈরি হয়েছিল যে আমরা পারবো, উই ক্যান চেঞ্জ দিস। ওই জায়গাটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে। এখন আমি 24 ঘন্টা যদি আপনার বিরুদ্ধে বলতে থাকি, হ্যাঁ, তাহলে কিন্তু একটা নেগেটিভ অবস্থা তৈরি হয়ে যায়। আর যদি আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলতে থাকি, তাহলে সেটা নেগেটিভ হবে। আপনাকে বাস্তবতা দেখতে হবে। এবং আমি জানি ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, ইতিমধ্যে অনেকটা জায়গা তৈরি হয়েছে যেখানে আরো আলোচনার সুযোগ আছে।
এবং এই ব্যাপারে একটা মীমাংসা হওয়ার সুযোগ আছে। প্রত্যেকটা দলেরই তার নিজস্ব রাজনীতি আছে, চিন্তা আছে, ভাবনা আছে। সব সময় যে একই রকম যাবে তা তো না, তাই না? জামাত ইসলামের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো খারাপ হয়নি। আচ্ছা, এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা দলের যে সম্পর্ক থাকা উচিত সেই সম্পর্কই আছে। আপনার ধরেন সে ফর এক্সাম্পল আপনার কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, সিপিবি, ওরা তো আমাদের সঙ্গে কোনোদিনই আপনার এসেছিল না, তারা এসেছিল না, তাই না? আমাদের সমালোচনাই করতো। তারপরে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে। আমি যদি বাংলাদেশের সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক বা পলিটিক্স করতে চাই, একটা লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি করতে চাই, আমাকে সব দলের সঙ্গে যোগাযোগটা রাখতে হবে, একটা ওয়ার্কিং মানে এনভায়রনমেন্ট তৈরি করে রাখতে হবে, নাহলে ডেমোক্রেসি ফাংশনই করবে না। সো অ্যাজ এ কনসিয়াস ডেমোক্রেট মাই রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব হচ্ছে যে ওখানে আপনার ওই অবস্থা তৈরি করা। এটাতে আপনারা অনেকে তো আমাকে বলতে পারেন যে আপনি সুবিধাবাদের রাস্তা নিচ্ছে। এটা সুবিধাবাদ না, এটা হচ্ছে আমার যে কমিটমেন্ট ডেমোক্রেসি, সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমার অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগটা রাখতে হবে। আওয়ামী লীগ তো দুর্ভাগ্য করে আমার ভাবে বিং দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি দ্য কান্ট্রি, দে হ্যাভ কিলড দেমসেলভস। তারা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলেছে, তার সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে সে একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। তো এখানে সাধারণ মানুষের তো তার প্রতি কোনো আপনার ভালোবাসাও নেই, আপনার আস্থাও নেই, কারণ he has betrayed the cause of the people. This party has betrayed the cause of the people. এই পার্টির উপরে মানুষের যে আস্থা ছিল, সে যে কাজগুলো কমিট করেছিল, সে কাজগুলো তো সে করেন, উল্টো আলাদা একটা কালচার তৈরি করেছে, ফ্যাসিজমের কালচার। যে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগের যারা এই কাজগুলো করেছে, গণহত্যার সঙ্গে জড়িত, যারা ইনস্টিটিউশন নষ্ট করে জড়িত, তাদের বিচার হওয়া উচিত, সিরিয়াসলি বিচার হওয়া উচিত, এবং সেই জন্য তাদেরকে দণ্ডও দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে আগেও আপনাকে বলেছি, আমরা স্টেটমেন্টে বলেছিলাম, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের একজন চেয়ারম্যান সাহেব সবাইকে বলেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই, কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয়, সেই রাজনৈতিক দল দেশের আপনার যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয়, সেই জন্য নিশ্চয়ই তাকে শাস্তি পেতে হবে, এটাকে আইনের আওতায় আসতে হবে, দেশে যে আইন আছে সেই আইনের আওতায় আসতে হবে। সেই দিক থেকেই কথাগুলো বলা। এখন আপনি ধরেন আমি একটা লিবারেল ডেমোক্রেট, আমি একটা পলিটিক্যাল পার্টি, আমি আরেকটা পলিটিক্যাল পার্টিকে ব্যান করতে চাইব কেন? কিন্তু যদি সেই পার্টি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা করে, গণহত্যা করে, দেশের প্রতিষ্ঠান ধ্বংস করে, তবে অবশ্যই তার বিচার হতে হবে। তখন যখন ক্ষমতায় ছিলাম তখন বিকেন্দ্রীকরণ তো আমরাই করেছি ভাই, ওয়ান পার্টি সিস্টেম ছিল। আপনি কথা কেন বলেন আমি বুঝি না, যে আমরা ওয়ান পার্টি সিস্টেম একদলীয় সরকার করেছে, সেখান থেকে আমরা আপনার বিকেন্দ্রীকরণ করে মাল্টি পার্টি সিস্টেমে নিয়ে এসেছি, আমরা পার্লামেন্টারি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে একজন আসছিল, সেখান থেকে আমরা পার্লামেন্টারি ফর্মে নিয়ে এসেছি। ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট রিফর্ম, পলিটিক্যাল রিফর্ম কমিটেড। আমার আপনার কাছে কোনো পত্রিকা ছিল না, 4টা মাত্র পত্রিকা তো সরকারের দখলে ছিল, আমরা সেটাকে ওপেন করে দিয়েছি। এগুলো তো হচ্ছে মেজর ফান্ডামেন্টাল চেঞ্জেস। আপনার যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, মানুষের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, রাজনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে, জিও পলিটিক্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি যে পরিবর্তন আনতে না, আপনার দলিতে থাকবে না। আমরাই তো কেয়ারটেকার গভর্নমেন্টের অপোজ করে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে এসেছি। তো আপনি দলটাকে ছোট করে দেখেন কেন? এই দল বাংলাদেশের সবচেয়ে বিপ্লবী দল, যারা পরিবর্তন করে নিয়ে এসেছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই যখন সে আপনার এই স্বৈরাচারী ফ্যাসিবাদী কর্মকাণ্ড শুরু করেছে, আমরা এটা বিরোধিতা শুরু করেছি। যেদিন আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করেছে, ওই থেকে আমরা তার বিরুদ্ধে পুরোপুরি রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আন্দোলনে নেমেছি। এই আন্দোলনে আমাদের 60 লক্ষ বেশি মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে। আমার মতো মানুষ, আমি 11 বার জেলে গেছি, আমি 6 বছর জেল পেতেন, তারেক রহমান সাহেবকে দেশ ছেড়ে বাইরে চলে যেতে হয়েছে, নির্বাসিত হতে হয়েছে, তাই না? 1700 মানুষ ইনক্লুডিং ইলিয়াস আহমেদ, আমার এমপিএম তাকে ফোর্স দিয়েছে, অ্যাপিয়ারেন্স হয়েছে, 20,000 লোককে নিহত করা হয়েছে। ছাত্রদের আন্দোলনের ব্যাপারে আমি চিৎকার করেছি বারবার, আপনি ইউ ফাইন্ড আউট অল মাই স্পিচেস, কোথায় আমাদের সেই যুবক, কোথায় তরুণ নেতা যারা পরিবর্তন আনবে, করতে এনেছে, কে আছে জোয়ান হওয়া, গোয়ান হাকিতে ভবিষ্যৎ, ওইখান থেকে তো উঠেছে।
উনি দেশে আসবেন যে মুহূর্তে ওনার সব লিগাল প্রবলেম গুলো যাবে, এক। 2 নম্বর, যে মুহূর্তে আমরা মনে করব যে পলিটিক্যালি টাইম ইজ রেডি ফর হিজ অ্যারাইভাল, হি উইল কাম। লিগের প্রবলেম কি এখনো অবশিষ্ট আছে? তো এখন আছে, এখনো legal problem আছে? আমারই তো আছে। আচ্ছা, তো আপনি আপনার লিগের প্রবলেম আছে, স্টিল আপনি না, আমরা থেকে এটা ফেস করছি। আপনি থেকে ওনাকে তো আমরা চাচ্ছি যে একটা অবস্থা, উনি আমাদের নেতা, এই জাতির নেতা উনি এখন। হ্যাঁ, তাকে তার সমস্ত সিকিউরিটি ইন অল রেসপেক্ট আমাকে দিতে হবে। সেই জন্যই আমরা পার্টির সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যখন পার্টি মনে করবে দ্যাট হি শুড কাম, হি উইল কাম। নেতাকে আমি আপনার নিরাপদ রাখতে চাই, তার নিরাপত্তাকে নিশ্চিত করতে চাই, এটা আমাদের দাবি। ওকে, people's demand. Okay. So we want Tareq Rahman to come at that time when we feel যে এখন উনি আমাদের সামনে থাকবেন এবং নিরাপত্তার মধ্যে থাকবেন।